আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতি সপ্তাহ অন্তর অন্তর আপনাদের এই সুন্দর অনুষ্ঠানটি নিয়ে, আপনাদের অতি প্রিয় অনুষ্ঠানটি নিয়ে আমরা এখানে হাজির হই এনটিভির পর্দায়। আমাদের প্রোগ্রামটির নাম প্রবাসী। প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আমরা কথা বলি, লেখাপড়া নিয়ে কথা বলি, প্রবাসীদের প্রত্যাশা, প্রাপ্তি, অর্জন, সুখ দুঃখ সব বিষয় নিয়ে এই অনুষ্ঠানকে আমরা সাজিয়ে থাকি আপনাদের অনুরোধে, আপনাদের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে। তো আজকেও আমরা হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রবাসী এবং বাংলাদেশ সরকারের উপর আমাদের প্রত্যাশা। আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত দুজন মেহমান আছেন। আমার ডান পাশে উপস্থিত আছেন আমাদের ইকরাম ফারাজি ভাই, আপনারা সবাই ওনাকে চেনেন, নেক মানির চেয়ারম্যান। আর আমাদের সাথে অন্য ভাইয়ের সাথে পরিচয় করে দেওয়ার আগে ইকরাম ফারাজি ভাইকে আমরা ওয়েলকাম করে নিই, যেহেতু আপনি এখানে স্টেজে আছেন। আপনাকে স্বাগতম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও স্বাগত। এবং প্রবাসী হিসাবে এই প্রবাসী অনুষ্ঠানে আসতে পেরে এনটিভিকেও ধন্যবাদ জানাই, যে আমাদের মনের কথা বলা এবং শোনার জন্য একটা প্ল্যাটফর্ম। এই জন্য এই প্ল্যাটফর্মটা খুবই দরকার, কারণ এই প্ল্যাটফর্মের মাধ্যমেই বাংলাদেশের সরকারের কাছে আমাদের কথাগুলো তুলে ধরতে পারবো। ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ফয়সাল আলম ভাই, উনি সুদূর ইটালি থেকে আমাদের সাথে জয়েন করবেন। ফয়সাল আলম ভাই এক্সিকিউটিভ ডাইরেক্টর, উনি রিসোর্সেস ডেভেলপমেন্ট একাডেমি। ফয়সাল ভাই, আপনাকে স্বাগতম, আসসালামু আলাইকুম। ভাইকে শুনতে পাচ্ছেন আমাদের কথা? আপনি কাইন্ডলি আনমিউট করে ফেলেন, সম্ভবত আপনার ফোনটা মিউট করা। ফয়সাল ভাইকে আমাদের কথা শুনতে পাচ্ছেন? ফয়সাল ভাই, আপনার ফোনটা বা মাইক্রোফোনটা আনমিউট করেন দয়া করে। সম্মানিত দর্শকবৃন্দ, হয়তো কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে ফয়সাল ভাইয়ের কথা আমরা শুনতে পাচ্ছি না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এটা রিজলভ করা হবে। তো আমরা বলছিলাম, আমরা আমাদের অনুষ্ঠানে উপস্থিত, সশরীরে উপস্থিত আছেন আমাদের ইকরাম ফারাজি ভাই, ওনাকে নিয়ে আমরা আলোচনাটা শুরু করব। আপনারা জানেন এই অনুষ্ঠানটি লাইভ প্রোগ্রাম এবং টিভির স্ক্রিনে আমাদের স্টুডিওর হটলাইন নাম্বার দেয়া আছে। আপনারা সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা চাইলে আপনারা এই নাম্বারে ডায়াল করে সরাসরি আমাদের সাথে, আমাদের সম্মানিত মেহমানের সাথে কথা বলতে পারেন। আপনারা আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের প্রত্যাশা বা প্রাপ্তি এগুলা আপনারা শেয়ার করতে পারেন ওয়াইডার কমিউনিটির সাথে এনটিভির পর্দার মাধ্যমে। তো দয়া করে আপনারা টেলিফোন নাম্বারটা নোট করে নিন। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যখন কথা বলবেন তখন দয়া করে আপনারা টিভির ভলিউমটা একেবারেই মিউট করে দিবেন, কমিয়ে দিবেন, অথবা পাশের রুমে গিয়ে কথা বলবেন। তো ইকরাম ফারাজি ভাই, আপনার থেকেই শুরু করি। আপনি কবে এদেশে এসেছিলেন? আমি এই দেশে এসেছি, মানে আমার বিজনেস 2010 থেকে ইংল্যান্ডে, কিন্তু আমি ফ্যামিলি নিয়ে আসছি 2014-এর লাস্টে। আমি ইটালিতে, এর আগে ইটালি আসছি 1997-এ ইটালিতে আসছি। মানে অনেক প্রায় 2 যুগের উপরে বিদেশের। আপনার এদেশে আসা অথবা ইটালিতে অবস্থান করা, দুটোইতেই আপনি প্রবাসী। তো প্রবাসী হিসাবে আপনি ব্যক্তি ইকরাম ফারাজি ভাইয়ের কাছে আমি জানতে চাই, আমাদের প্রত্যাশাটা কি আমাদের সরকারের প্রতি বা আমাদের দেশের প্রতি? আমাদের আশা আকাঙ্ক্ষাটা আমরা কি চাই বা এর কতটুকু বাস্তবায়ন সম্ভব? কি কোন কোন বিষয় আমাদেরকে অনুভূতিতে নাড়া দেয়, কোন কোন বিষয়ে আমাদেরকে খুশি করে, এসব বিষয় যদি একটু বলতেন। আসলে যারা আমরা প্রবাসে আছি, কারণ প্রবাসে থাকার কারণে বাংলাদেশের প্রতি আমাদের যেই মহব্বত, যেটা বলি আন্তরিকতা বা ভালোবাসাটা, দেশে যারা প্র্যাকটিক্যাল আছে আমি মনে করি তাদের চেয়ে একটু বেশি। জি, কারণ আমরা সাধারণত আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন থুয়ে যখন দূরে আসি এই প্রবাসে, তখন তাদের কথা ভেবে, দেশের কথা ভেবে অনেক বেশি
দেশকে ফিল করি। এই জন্য দেখেন আমরা যারা প্রবাসী আছে তারা কিন্তু অনেক কষ্ট করে অর্জিত অর্থ দেশে বৈধভাবে পাঠাচ্ছে। এতে আমাদের দেশ আমাদের দেশ তো মধ্যম আয়ও এখনও হয় নাই, আমরা যাই বলি, কারণ অন্য অন্য দেশের তুলনায় আমাদের মধ্যম আয় দেশের হওয়ার লক্ষ্যে আমি মনে করি 51% মানে মেজরিটি অবদান এই প্রবাসীদের। আপনি এই বছরই যদি ধরেন 2025-এ 30 বিলিয়ন প্লাস আমাদের রিজার্ভ। আর এই রিজার্ভটা কেন? এই 30 বিলিয়নেই প্রবাসীদের অর্থ, প্রবাসীদের এই বৈধভাবে অর্থ যে পাঠায়। আমি সাধারণত এই রেমিটেন্স নিয়ে কাজ করি, নেক মানি নিয়ে আমরা ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স পাঠাই, সেটা আমরা দেখতেছি প্রবাসীরা বৈধভাবে কষ্ট করে তাদের ফ্যামিলির কাছে দেশে টাকা পাঠাচ্ছে। আর এই টাকা পাঠানোর কারণেই দেশ এখনও সচ্ছলভাবে চলতেছে। সেই ক্ষেত্রে আমাদের আশাকে আমরা তো আসলে এই প্রবাসীরা কেউ চায় না যে আমাদের বাংলাদেশে একটা চাকরি দেখ, কোঠা দেখ, আমাদের জন্য কিছু করুক, এটা না। আমাদের মেন চাওয়াটা হলো আমরা যারা প্রবাসী আছি তাদের ফ্যামিলিকে সেফ জোনে থাকুক, এবং আমরা যেটা অ্যাসেট করি সেটা যেন কোনো দুষ্কৃত বা কোনো ঝামেলায় যেন না পড়ি, মানুষের হয়রানিতে না পড়ি। এবং জানেন তো প্রবাসীরা যখন দেশে যায় দেশের মানুষ মনে করে যে তারা একটা বোকা শোকা মানুষ, অথচ এত কষ্ট করে এত দূরদর্শিতা নিয়ে যায়, কিন্তু দেশে যারা আছে দেশে তারা মনে করে তাদের থেকে অতিরিক্ত আদায় করার চেষ্টা করে। সেটাকে দেশের আইনগত শেল্টার দেওয়া, সরকারকে বিশেষ করে আইনগত শেল্টারটা চাচ্ছি হলো মেনলি। এবং সবাই এখন আমরা এটা এখন পুরানো হয়ে গেছে, এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা, লাকেজ কাটা, করা, এইগুলো আসলে আমাদের নিত্য দিনের হয়ে গেছে। এটাকে আমরা চাই সসম্মানে দেশে যাব, দেশ থেকে সসম্মানে বিদেশে আসব। সেটাই। দেখুন ভাই, আমি যদিও অবস্থার অনেক ক্ষেত্রেই উন্নতি হয়েছে আমরা বলবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো এখনও আপ টু দ্য স্ট্যান্ডার্ড এখনও আমরা সার্ভিসটা পাচ্ছি না। এখন এই ক্ষেত্রে মনে করেন আমাদের সম্মানিত দর্শকদেরকে আমরা বলি, আপনারাও নিশ্চয়ই জানেন যে আমরা যারা বাংলাদেশে বড় হয়ে এসেছি, আমাদের যে ফিলিংস, যে অনুভূতিটা, সেটা আর এখানে যারা আমাদের বাচ্চা সন্ততি যারা বড় হচ্ছে তাদের অনুভূতিটা তো সমান না। এখন আমরা যখন যাই বিভিন্ন অসুবিধার সম্মুখীন হই, আমরা মেনে নিই, কিন্তু পরবর্তী প্রজন্ম সেটা তো মেনে নিবে না, এবং মেনে নিবে না বলেই বাংলাদেশের সরকারকে আরেকটু বেশি সচেতন হতে হবে। সে সার্ভিসগুলো যাতে মানে সুন্দর সুষ্ঠুভাবে সার্ভিস প্রোভাইড করা যায়, না হলে তো পরবর্তী প্রজন্ম আমাদের বাংলাদেশের প্রতি ওদের যে টান, যে অনুভূতি, সেটা হারিয়ে ফেলবে। না, এটা অ্যাবসলিউটলি রাইট আপনি যেটা বলছেন। আসলে আমরা তো ধরেন আজকে আমরা 2 যুগ হয়ে গেছে, হয়তো আরেক যুগ পর্যন্ত হাল্লা চাইতো সুস্থ থাকবো যা করো, কিন্তু আমাদের প্রজন্ম যদি দেশমুখী না হয় তাহলে দেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমি মনে করি আমাদের প্রজন্ম যারা আছে তারা এই যে উন্নত দেশের থেকে তারা কিন্তু যথেষ্ট নলেজ গেদার করতেছে। এই নলেজটা যদি বাংলাদেশে গিয়ে যদি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে কিন্তু দেশ উন্নয়ন হবে, দেশ উন্নতি হবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা হলো কি, কেন আমরা আজকে যেটা বাস্তব কথা বলতে গিয়ে আমরা দেখা গেছে বাচ্চাদের ছুটির সময় বাংলাদেশে যেতে চায় না, কম যেতে চায়। কারণ হলো বিভিন্ন, বিশেষ করে সিকিউরিটির ব্যাপার। কারণ এখানে যারা বড় হয়েছে তারা এখানে রাত 12টা বাজে চলে, তারা কোনো চিন্তা করে না সিকিউরিটির ব্যাপার নিয়ে। ফরাজি ভাই, আপনাকে একটু থামিয়ে দিয়ে ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব। আমাদের একজন সম্মানিত কলার লাইনে আছেন, দেখি কি আসেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার, কি শুনতে পাচ্ছেন আমাকে? আর সম্ভবত কলটি ড্রপ হয়ে গিয়েছে বা লাইন কেটে গিয়েছে। আমরা কন্টিনিউ যদি করতে চাচ্ছিলাম, মনে করেন যে আমাদের যে প্রত্যাশা, আপনি যেভাবে বললেন, আমরা তো ওখানে চাকরি বাকরি চাচ্ছি না, কোনো ধরনের কোনো বাড়তি সুযোগ সুবিধা আমরা প্রবাসী হিসেবে চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি, সেবামূলক যেই অর্গানাইজেশনগুলো আছে, সেটা এয়ারপোর্ট হোক, ব্যাংক বিমা যাই হোক, হসপিটাল হোক, সেখানে যেন আমাদের সাথে ভালো ব্যবহার করা হয়, প্রফেশনালিজম মেনটেন করা হয়,
এটাই তো। হ্যাঁ, আমরা যেন কোথাও যেন প্রতারিত না হই। হ্যাঁ, এটাকে একটু বিশেষ করে লক্ষ্য রাখা। আরেকটা জিনিস ফারাজি ভাই, সেটা হচ্ছে যে সরকার তো বিশাল বড় একটা জিনিস, আমাদের প্রবাসীদের দেখভাল করার জন্য আলাদা একটা মন্ত্রণালয় রয়েছে, যেটাকে প্রবাসী মন্ত্রণালয় বলা হয়। এই প্রবাসী মন্ত্রণালয়ের কাজটা কি? প্রবাসী মন্ত্রণালয়ের প্রথম কথা হচ্ছে, আপনি মনে করেন একটা বিজনেস নিয়ে আসেন, তো এই বিজনেসটা যদি আপনি কাস্টমারের সামনে তুলে ধরতে না পারেন, কাস্টমার যদি নাই জানলো, তাইলে তো সে আপনার বিজনেস সে অ্যাক্সেস করতে পারবে না। তো প্রবাসী মন্ত্রণালয়ের কাজটা কি, সেই ব্যাপারে কি আপনি মনে করেন যে যথেষ্ট সচেতনতার মূলক প্রোগ্রাম হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে? প্রবাসী বলতে বাই দ্য ওয়ে আমি আবার শুধু ইংল্যান্ডের বা যুক্তরাজ্যের প্রবাসীকে বলছি না, প্রবাসী বাংলাদেশের ত্রিসীমানার বাইরে যারা এনআরবি আছে তাদেরকে, বিশেষ করে মিডল ইস্টের। এই ক্ষেত্রে আপনি প্রবাসী মন্ত্রণালয়ের কাজের আমরা যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, ওনারা যথেষ্ট কষ্ট করছেন, পরিশ্রম করছেন, কিন্তু আমি যেটা বললাম যে হয়তো এখনও আপ টু দ্যাট স্ট্যান্ডার্ড রিচ করে নাই। এটা করার জন্য তো আমরা যারা আপামর জনসাধারণ যারা দেশের বাইরে আছি, ওনাদের সার্ভিসটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। ওনারা কি কি সেবা দান করেন সেটা আমাদের সামনে তুলে ধরতে হবে। এই পর্যায়ে কি আপনি মনে করেন না যে প্রবাসী মন্ত্রণালয়ের আরেকটু উৎসাহী হওয়া উচিত, বা আপনি ওনাদের সার্ভিসসমূহকে আমাদের সামনে, সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য বা জানানোর জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা অ্যাক্টিভিটিস, ওয়ার্কশপ, সেমিনার, এগুলোর দিকে মনে হয়? আপনি কি বলেন? আমি তো নিজেও মোটামুটি, আমি সত্যিকার অর্থে খুব একটা ভালো জানি না যে প্রবাসী মন্ত্রণালয়ের কি কাজ এবং কিভাবে ওনারা আমাদেরকে সহায়তা করতে পারবেন। আসলে আপনার ধন্যবাদ আপনাকে। আসলে মন্ত্রণালয় হয়েছে, এটা আমি মনে করি এটা আমাদের জন্য একটা ভালো জিনিস, কিন্তু এই মন্ত্রণালয় যারা পরিচালনা করবে তারা প্রবাসী সম্বন্ধে তাদের যথেষ্ট নলেজ থাকা দরকার। আসলে কি ঘটতেছে প্রবাসে, কি সমস্যা হচ্ছে। যেমন আমরা প্রবাসের থেকে আমাদের যেমন বাংলাদেশের একেবারে সব নলেজ আমাদের কাছে নাই, রিয়াল সিচুয়েশনটা নাই। ঠিক অনেক বাংলাদেশে বসে যারা প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তাদেরকে নলেজ গেদার করতে হবে। এর চেয়ে বেটার হয় যে প্রবাসীদের যারা নলেজ আলা আছে তাদেরকে এখানে ইনভলভ করা। এটা আমরা এর আগের একটা অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম বাংলাদেশ হাই কমিশনকে নিয়ে। এখন তারপরে থেকে আলোচকবৃন্দ এবং আমাদের যারা সম্মানিত অডিয়েন্স আছেন, দর্শকদের মধ্যে কথা প্রসঙ্গে এরকম এসেছে যে যদিও এটা বাংলাদেশ হাই কমিশন, এটা বাংলাদেশকে, বাংলাদেশ সরকারকে প্রতিনিধিত্ব করে, আমাদেরকে প্রতিনিধিত্ব করে, কিন্তু যে সার্ভিসটা দেয়া হচ্ছে সেটা ইংল্যান্ডের মাটিতে দেয়া হচ্ছে। এখন আমরা যারা সেবা নিচ্ছি, আমরা এক্সপেক্ট করি সেটা ইংল্যান্ডের স্ট্যান্ডার্ডই হওয়া উচিত। সমস্যা হচ্ছে, আপনার কথা প্রসঙ্গে আমি বলছি, একটা পর্যায়ে কথা এসেছে যে এই বাংলাদেশ হাই কমিশনে বেশিরভাগ এমপ্লয়ি হচ্ছে বাংলাদেশে বোর্ন অ্যান্ড ব্রট আপ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিতভাবে ওনারা চাকরি করছেন, সেবা দিয়ে যাচ্ছেন। ওনারা তো আমাদের যে এক্সেপশন, মানে আমরা যে এক্সপেকটেশন, সেটা ওনারা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন। আপনার কথায় তাই মনে হচ্ছে যে আমার যে অসুবিধা, প্রবাসী হিসাবে আমি যে সুবিধা অসুবিধাগুলো আমি ভোগ করি, চোখের সামনে দেখি, ওনার তো দেশের থেকে সেটা দেখা সম্ভব না। তাহলে তো আপনার কথায় যদি ফিরে যাই, তাহলে তো প্রবাসী মন্ত্রণালয়ে এই ধরনের লোককে এমপ্লয় করতে হবে যারা বাইরে বেশ কয়েক বছর কাটিয়ে গিয়েছেন, তাই না? হ্যাঁ, ওটাকে মিশ্রভাবে চলে আসছেন, দেখা যায়। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হাজী মোহাম্মদ শফিকুল আলম কুরাই, শুনতেছেন ভাইয়া? জি জি জি, শোনা যাচ্ছে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। আমি, আপনারা বলতেছেন এই এনআরবি এবং বাংলাদেশ গভর্নমেন্ট সম্বন্ধে কথা বলতেছেন। 2002 আমি বাংলাদেশে গিয়েছিলাম। জি, 1 জুলাই এক ফাতা আমি বাংলা লেখা ইউনাইটেড নেশন কফি আনারুল গুছো ফাটাইছিলাম। সৌদির ফরেন সেক্রেটারি তৎকালীন তাই এত খুশি হয়েছিল
আমার দা খাবার শরীফের দরজা কুলারা ছিল 2003 এবং বেগম খালেদা জিয়া খাবার শরীফের ভিতর দেখছেন যে ওটা যদি ওই ও কনস্টিটিউশন পূর্ণ হয় এই দিন আগামী নির্বাচনেরও সংস্কারের জন্য পূর্ণ হয় এ হইবারে 100% বাংলাদেশের জন্য 18 কোটি বাঙালির জন্য বুঝতে যায় ভোট দিয়ে ইসলাম সম্পর্কে দেশের উদ্যোক্তা ধন্যবাদ সম্মানিত কলার বৃন্দ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বেয়াদবি নেবেন না। টিভি প্রোগ্রামগুলোতে যেসব জায়গায় মাইক্রোফোন বা আধুনিক এটাকে কি বলবো আমি, যে সাউন্ড সিস্টেম ইউজ করা হয় সেখানে আপনারা আস্তে আস্তে কথা বললেও কিন্তু জোরে শোনা যাবে। এখন সম্মানিত দর্শক, আপনি অনেক আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন, অসুবিধা নেই, কিন্তু পরবর্তীতে আপনারা যারা কল করবেন দয়া করে আপনারা আস্তে ধীরে, আমরা যেভাবে আস্তে ধীরে কথা বলছি, আমাদের কথা আপনারা শুনছেন, আপনারা আস্তে ধীরে কথা বললেও আপনাদের কথা আমরা শুনবো, বুঝতে আমাদের সুবিধা হবে। তো আমি যে কথায় যাচ্ছিলাম ভাই, তো এই যে মন্ত্রণালয়গুলোতে যে সব লোকদেরকে কাজ দেয়া হচ্ছে, তাদের মধ্যে এটা তো সব ভালো হতো না যে যদি বাইরে যারা বছরের পর বছর যুগের পর যুগ কাটিয়ে গিয়েছেন ওনাদেরকে ডেকে নিয়ে কয়েকজনকে অন্তত সেখানে তো মিক্স করে যোগ্যতা সম্পন্ন, আমি যেটা যোগ্য লোক পূর্বাসও আছে, বাংলাদেশও আছে। এই আমাদের এই অনুরোধ থাকবে সরকারের প্রতি যে আপনারা মিক্স করে করেন, যাতে প্রবাসীদের মনের কথা বলার মতো ভিতরে লোক থাকার দরকার আছে। সেটাই যেমন আমাদের সরকারের ভিতরেও যদি থাকে, পার্লামেন্টে যদি থাকে, আপনার যখন মন্ত্রণালয়ের ভিতরে যদি থাকে, তাহলে আমরা তো আসলে প্রবাসীরা এখন বাংলাদেশে যদি আপনি হিসাব যদি করেন, আমরা প্রায় 1.20 থেকে 1.30 লাখ প্রবাসী বাইরে, আর এরা কিন্তু সবাই ম্যাচিউরড, মানে যে তারা মোটামুটি সবাই ম্যাচিউরড। যে বাংলাদেশে যদি টোটাল ভোটার যদি থাকে মনে করেন 10 কোটি, মিনিমাম 1 কোটি ভোটার বাইরে, তাহলে 10%, দেশের টোটাল ভোটারের 10%। সেখানে যদি আপনি 1-2%ও যদি আপনার ওই মন্ত্রণালয় বা প্রবাসে পার্লামেন্টে কথা বলার মতো থাকে, তাহলে প্রবাসীর কথা আসবে। এতক্ষণ ভাই আমরা কথা বললাম যে আমাদের চাওয়া পাওয়া, আমরা দেশে গেলে আমরা নিরাপদে ঘুরতে ফিরতে পারবো, আমাদের সহায় সম্পত্তি যা আছে সেটা আমাদের সিকিউর থাকবে, বাচ্চারা যাবে, ওদের কোনো অসুবিধা হবে না, এই নিয়ে কথা বললাম। আমি এখন আপনাকে একটু ডাইভার্ট করে একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি একটু আগে বলেছেন প্রায় আমাদের 1 কোটি বাঙালি প্রবাসী আছেন, তাই না? 1.20 থেকে 30 লাখ, মানে 1 কোটি ভোটার ধরি। কথা হচ্ছে যে এদের মধ্যে আপনার অনেকে কিন্তু ফ্যামিলি নিয়ে বাইরে আছেন, ইউরোপ আমেরিকা, বিশেষ করে ইউরোপ আমেরিকা বা ইংল্যান্ড যুক্তরাজ্য যেগুলা দেশগুলো আছে, এবং আমাদের বাচ্চারা কিন্তু অস্ট্রেলিয়াতে এখন মুভ করতেছে, অনেকে কানাডাতে। এখন এরা অনেকেই কিন্তু খুব হাইলি এডুকেটেড এবং খুবই ভালো করছে, মানে ইন্টারন্যাশনাল এরিনার কথা বলতে, আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থাগুলোর সাথে, বিভিন্ন কোম্পানির সাথে, বিভিন্ন সরকারের সাথে কাজ করছেন। মিলিয়ন পাউন্ডের বা ডলারের বা ইউরোর কাজ ওনারা নিয়ন্ত্রণ করছেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার যদি চায় এ ব্যাপারে ওনাদের, আমি মনে করি যে সদিচ্ছাটা থাকা প্রয়োজন, হয়তো আছে, তার থেকে আরেকটু বেশি প্রয়োজন। সেটা হচ্ছে যে ট্যালেন্ট হান্টিং, যে আমাদের যারা বাচ্চাগুলো ভালো করছে, যাদেরকে দুনিয়ার বিভিন্ন দেশ ওদেরকে হায়ার করে নিচ্ছে, এইসব বাচ্চাগুলোদেরকে সরকারের পক্ষ থেকে যে মানে ওদের সাথে যুক্ত হওয়া, ওদের সাথে কানেকশন মেনটেন করা, বা ওদেরকে নিয়ে দেশে গিয়ে এগুলি করলে হান্টিং এর ব্যাপারটা, জি এইটা যদি আপনি যেটা বললাম, আপনার কথা আসে, এটা যদি করে দুইটা সুবিধা পাবে। একটা হলো তাদের ট্যালেন্টটা বাংলাদেশে কাজে লাগবে। সেকেন্ড হলো তাদের নেটওয়ার্কিং ওয়ার্ল্ড ওয়াইড আছে। আমাদের দেশ তো প্রবাসের উপরে বা বিদেশের উপরে অনেক কিছু নির্ভরশীল। আমরা এক্সপোর্ট করি প্রবাসে, বিদেশে। আমাদের কোনো কিছু ভালো কিছু নিতে হলে প্রবাস থেকে নিতে হয়। এই যে প্রবাসের সাথে যে লিঙ্ক করা এবং তাদের সাথে লিয়াজু করা, এই যে তাদের সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা থেকেও
বাংলাদেশ অনেক বেশি উপকৃত Benefited হবে। হবে। আমি আরেকটা জিনিস বলি যে বর্তমানে যে অবস্থা যে আমরা এখানে যারা আমাদের সম্মানিত ফয়সল ভাই সম্ভবত উনি জুমে আছেন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। ফয়সল ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া, শুনতে পাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের ফয়সাল আলম ভাই সুদূর ইটালি থেকে। উনি এক্সিকিউটিভ ডাইরেক্টর রিসোর্সেস ডেভেলপমেন্ট একাডেমি ইটালিতে। ইটালির কোন শহরে ভাই আপনি থাকেন? আমি থাকি ইতালির বোলোনিয়া শহরে। মাশাআল্লাহ। ইটালিতে তো আমাদের অনেক প্রবাসী, অনেক মানে তরুণ প্রজন্মের অনেকেই তো ইটালিতে পাড়ি দিচ্ছে, তাই না? জি, তরুণ ইটালির আমাদের আবহাওয়া কেমন ভাই এখন? কি ঠান্ডা বরফ কিছু আছে? জি, ইটালির আবহাওয়া কেমন এখন? আবহাওয়া, আজকের আবহাওয়া অত্যন্ত চমৎকার। তবে গত 3-4 দিনের আবহাওয়ার শীতের তীব্রতা খুব ভালো ছিল, -6 পর্যন্ত আমাদের শহরে ছিল। আচ্ছা ভাই, আমরা তো কথা বলছিলাম তখন আমাদের ইকরাম ফারাজি ভাইয়ের সাথে আমাদের প্রবাসীদের চাওয়া পাওয়া প্রত্যাশা, সরকার আমাদেরকে কোন ধরনের সহযোগিতা করতে পারে বা আমাদের থেকে সরকার কোন ধরনের সহযোগিতা নিতে পারে, এসব বিষয়ে আমরা প্রবাসীদের মোট কথা আমাদের যে এক্সপেকটেশন এবং আমাদের যে এক্সপিরিয়েন্স, এটার পার্থক্য আছে কি না, এই ব্যাপারে আপনি একটু আমাদেরকে এনলাইটেন করেন। জি, আমাদের ইতালিতে বর্তমানে রোমে একটি আমাদের দূতাবাস রয়েছে, যেখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন 2 অক্টোবর আমাদের এটিএম রাকিবুল হাসান সাহেব। 2025 সালের 2 অক্টোবর উনি জয়েন করেছেন, নতুন রাষ্ট্রদূত হিসেবে উনি দায়িত্ব পালন করছেন। আরেকটি আমাদের সেবাদানকারী সংস্থা রয়েছে মিলান শহরে, যেটা কনসুলেট জেনারেল অফ মিলান বাংলাদেশ হিসেবে আখ্যায়িত করা হয়। সেটার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন উনিও অক্টোবর মাসের 7 তারিখে 2025, রাকিবুল হাসান আলম, রাকিবুল আলমের নাম। তো ওনারা দুইজনই আমাদের এখানে দায়িত্ব পালন করছেন। আপনারা জানেন ইতালিতে যারা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করে তারা তার দূতাবাসের বাইরে আরো 3টি সংস্থার সাথে সংশ্লিষ্ট থাকে। সেটা হচ্ছে ফাও, যেটাতে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব গত কিছুদিন আগে জয়েন করেন, এগ্রিকালচার অর্গানাইজেশন ইউনাইটেড নেশনের ব্রাঞ্চ। আমাদের আরেকটি সংস্থা আছে এখানে ইন্টারন্যাশনাল WFP, যেটা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম হিসেবে তারা অর্গানাইজ করে থাকে, এটাও ইউনাইটেড নেশনের একটি প্রোগ্রাম। আরেকটি সংস্থা আছেন আমাদের IFAD, যেটা ইন্টারন্যাশনাল ফাউন্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে ইউনাইটেড নেশনের। সেই 3টি ডিপার্টমেন্টেরই রাষ্ট্রদূত সাহেব আমাদের স্থায়ী প্রতিনিধি হিসেবে উনি দায়িত্বপ্রাপ্ত। ফয়সল ভাই, আপনাকে একটু থামিয়ে দিই। আমাদের সম্মানিত দর্শকরাও তো আমাদের সাথে আছেন, ওনারাও কথা শুনছেন, কথা বলছেন। আর এরই মধ্যে আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আবার আপনার সাথে কথা বলবো। আমরা যখন কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন সেটা হাই কমিশন রিলেটেড, ওদের সার্ভিস রিলেটেড। এটার সাথে সাথে অবশ্যই এটাও জরুরি, কিন্তু এটার সাথে সাথে বাংলাদেশ সরকারের এজ বিগার পিকচার যদি দেখেন, বাংলাদেশ সরকারের প্রতি আমরা যারা প্রবাসী আছি আমাদের প্রত্যাশাটা কি দেশে বিদেশে, শুধু হাই কমিশনের না, দেশে বিদেশে আপনি বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা কী চাই, প্রবাসী হিসাবে দেশে গেলে কী চাই, বাইরে থাকলে কী চাই, সব কিছু মিলিয়ে আজকে আমরা কথা বলবো। ফয়সাল ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে অনেক কষ্টে আপনাকে আমরা সংযুক্ত করতে পেরেছি। ইনশাল্লাহ ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে এসে আপনার সাথে আবারও কথা বলবো। ইকরাম ফারাজি ভাই, ইনশাল্লাহ আমাদের সম্মানিত দর্শকদের, আমাদের ফয়সাল আলম ভাই হাই কমিশন এবং হাই কমিশনের বিভিন্ন কার্য বা কার্যপরিধি নিয়ে কথা বলছিলেন। আর আমরাও একই ধারায়, এটা তো বাংলাদেশেরই সরকারেরই একটা সার্ভিস, তাই না? বাংলাদেশ সরকারকে যারা বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করেন এবং সত্যিকার অর্থে প্রবাসীদের অভিভাবক হিসাবে কাজ করে বাংলাদেশ হাই কমিশন, তাই না? আমরা শুরুতে তো ওইটাই বলছেন যে এখানে প্রবাসীদের যে আমাদের এম্বাসি আছে, সেখানেও আমাদের প্রবাসীদের পক্ষ থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ যদি থাকে সার্ভিস দেওয়ার জন্য, তাহলে প্রবাসীদের ভাষাটা তাদের বোঝার সহজ হয়। সেটাই, কারণ আমাদের যারা ভবিষ্যৎ বংশধর যারা আছে অনেকে কিন্তু সুন্দরভাবে বাংলা কথাও বলতে পারে না, এরকম অনেক দেশে আছে। কিন্তু তাদেরকে আবারও আমাদের দেশের যারা শিক্ষিত লোক, তাদের ভাষাগত মানে প্রোনাউন্সিয়েশনগত কিছু ডিফারেন্স থাকে, তাদের ভঙ্গি বা একটু ডিফিকাল্ট হয় মেন্টালি বা এঙ্গেজ করতে। সেই ক্ষেত্রে আমাদের এই প্রবাসীদের পক্ষ থেকে সব জায়গায় আমার কথা হলো প্রেজেন্ট থাকুক, তাহলে
প্রবাসী যে এত বড় একটা কমিউনিটি আমাদের দেশের অর্থনৈতিক ফিলার বলি আমি প্রবাসীকে, দেশের যদি 10% ভোটার বলি প্রবাসীদের, আমাদের এলাকায় ধরেন আমার এলাকার গ্রামের এলাকায় একজন সংসদ সদস্য তার গ্রামের রিপ্রেজেন্ট করে, সে তার ওইখান থেকে সে ওই ভোটে পাস হইয়া তার একটা দায়িত্ব থাকে তার ওই গ্রামকে, তার ওই জেলাকে, এলাকাকে উন্নয়ন করার জন্য তাদের কথা তুলে ধরা। আমরা মনে করি আমরা প্রবাসীতে যেহেতু অলমোস্ট 10% ভোটার, এখান থেকেও প্রবাসীদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব হোক, সেটাই তাহলে দেখেছে সে তার দায়িত্ব থেকেই, প্রবাসীর দায়িত্ব থেকেই সে ওখানে গিয়ে কথা বলতে পারবে। এ থেকে দেশও উন্নত হবে, দেশের অর্থনীতিকে উন্নত হবে এবং আমাদের প্রবাসীদের উন্নত হবে আমি মনে করি। আচ্ছা ইকরাম ফারাজি ভাই, আমরা একটু ভেরি ব্রিফলি কথা বলছিলাম যে আমাদের যে সেবামূলক সংস্থাগুলো আছে সেখান থেকে আমরা ভালো মানের সেবা পাবো, সেটা আমাদের প্রত্যাশা, বাংলাদেশ সরকার সেটা ডেলিভারি করবে। কিন্তু একই সাথে দেশকে দেওয়ার যে ক্ষমতা বা যে কোয়ালিফিকেশন আমাদের ছেলে মেয়েরা অর্জন করে ফেলছে, গেইন করছে, বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে, ভালো ভালো ইউনিভার্সিটিতে, ভালো ভালো পজিশনে কাজ করছে, এইসব যে ট্যালেন্টেড ইয়াং, এই যে মনে করেন যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, এদের দ্বারা সরকার তো বেনিফিটেড হতে পারে, বাংলাদেশ বেনিফিটেড হতে পারে। এদেরকে এঙ্গেজ করার জন্য তো কিছু একটা করা দরকার। আপনার কথা যদি আমি আসি, আপনি বলছেন যে আমাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না। এখন ফর আর্গুমেন্টসে কথার কথা হিসেবে ধরলাম, মনে করেন বাংলাদেশ সরকার বলবে যে আমরা তো প্রবাসী মন্ত্রণালয় হিসেবে তোমাদের দেখভাল করার জন্য একটা মন্ত্রণালয় করে দিয়েছি, আর কি চাও। কিন্তু আমার সমস্যাটা হচ্ছে যে প্রবাসী মন্ত্রণালয়ের যে কাজ সেটাও তো বাইরের বহির্বিশ্বে আমাদেরকে মানে অ্যাডভার্টাইজ করা হচ্ছে না, জানানো হচ্ছে না যে আমরা শুধু বিপদে পড়লে ওনাদের দ্বারস্থ হব, এর বাইরে কি ওনাদের কোনো কাজ নেই। এখন দেখা যায় কি এটা মানে করে না, যাদের জন্য অনেক সময় যাদের জন্য তৈরি করা তারাই জানে না, তাদেরই হয় না। আমি এর আগে আমার ব্যাড একটা এক্সপিরিয়েন্স আছে, দেখা যাচ্ছে আমাদের প্রবাসীদেরকে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠান করতেছে, আমাদেরকে সিআইপি দিতেছে। তো এখন দেখা যায় এই দেশের যারা লিডার আছে, যারা আছে, তারা কথা বলতে বলতে যারা প্রবাসের থেকে গেছে তাদের কোনো স্থানে নাই, তাদের কোনো কথাই নেই। এখন আপনি যদি তাদের কথাটা যদি শুনতেই না পারেন, আপনি তাদের ব্যাপারে কি বলবেন? এখন এই জন্য আমাদের কথা হলো যে প্রবাসী মন্ত্রণালয় করছে, ওকে, এটা গুড সাইন আমাদের দেশের জন্য, আমাদের প্রবাসীদের জন্য। কিন্তু এই মন্ত্রণালয়টা পরিচালনার জন্য মেজরিটি প্রবাসী হইলে সেখানেই আপনার কথা হবে, আপনার উপকার হবে। আজকে যে সৌদি আরবে যে যারা লেবারদের সাথে আছে, ওখানে যারা 10-20 বছর আছে, তারা বুঝবে যে আসল কত কষ্ট কোথায়। এখন আপনি বাংলাদেশ থেকে একজন বড় মন্ত্রণালয় থেকে মন্ত্রী হিসাবে যাবেন, এম্বাসি আপনাকে প্রোটোকল দিবে, এক জায়গায় নিয়ে যাবে, আপনি প্রবাসীর দুঃখটা কতটুকু বুঝবেন? সেটাই তারপরে ছোট ছোট জিনিসগুলোর মধ্যে, আমাদের ছোট ছোট অর্জনের মধ্যে আমাদের সুখ আমরা খুঁজে পাই। আপনি যেভাবে বললেন, আমরা যারা প্রবাসে চলে আসি, আমাদের হৃদয় মন পড়ে থাকে বাংলাদেশে, নিজ জন্মভূমিতে, হৃদয়ে আমরা অনেক সুন্দর একটা অনুভূতি লালন করি 24 ঘন্টা। তারপরে ভালো খবরের মধ্যে ইকরাম ফারাজি ভাই, এই যে নির্বাচন আসছে, অনেক বছর সাধনার পরে, অনেক বছরের দাবার উত্থাপনের মাধ্যমে এই বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর যাই বলেন, সরকার কিন্তু আমাদেরকে, বিদেশিদেরকে, প্রবাসীদেরকে ভোট দেওয়ার অধিকারটা দিয়েছে এবং ইতিমধ্যে অনেকে ব্যালট পেপারও পেয়ে গেছেন। এটা কিন্তু ভালো একটা এটা আসলে পজিটিভ, আমরা বলবো আগাচ্ছে, হয়তো একসময় আমরা যেটা এখন বলতেছি আমাদের ভবিষ্যৎ বংশধর, অথবা আমরাও দেখে যেতে পারি, হয়তো আগামী যেই সরকার আসবে সেই সরকারের সুবুদ্ধি হলে আমাদের প্রবাসীদের কে যদি মূল্যায়ন করে, হয়তো এই প্রবাসীদের পক্ষ থেকে রিপ্রেজেন্ট ওই পার্লামেন্টে ও মন্ত্রণালয়ে থাকবে, এটা বেশি দূরের কথা না। আর একটা হলো
আমরা আরেকটা হলো আমাদের প্রবাসীদেরও এখনও আমি যা ধারণ আমি তো রেমিটেন্স নিয়ে ব্যবসা করি, মানি ট্রান্সফার নেক মানি আমরা অনেক দেশে করতেছি, এখনও আমার মনে হচ্ছে মোর দ্যান 40+% অবৈধভাবে যাচ্ছে। আমরা প্রবাসীরাও যদি সচেতন হয়ে আরও এই বৈধভাবে আরও টাকাটা বেশিভাবে পাঠাই তাহলে দেশ কিন্তু আরও বেশি উন্নত হবে। সেই ক্ষেত্রে প্রবাসী মন্ত্রণালয় বা বাংলাদেশের সরকার এটাকে প্রবাসীরা যেন বৈধভাবে পাঠায়, তাদেরকে সচেতনতা ক্যাম্পিং করা, তাদের কাছে যাওয়া, তাদের যেই বৈধভাবে পাঠাইলে যেই সুবিধা, অবৈধভাবে পাঠালে যে অসুবিধা, এগুলো প্রেজেন্ট করা উচিত। এক্ষেত্রে তো আমি বাংলাদেশ সরকারকে আমাদের ক্রেডিট দিতেই হবে। এই যে গত কয়েকটা বছর যাবত ওনারা যে 2.5% ইনসেন্টিভ দিচ্ছেন, প্রণোদনা দিচ্ছেন, সেটা বাংলাদেশ সরকারের পক্ষই তো দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা দেওয়া হতো আগে। আপনার যেখানে আমাদের বাংলাদেশের ইয়ারলি যেটা যেত লেস দ্যান 20 বিলিয়ন, সেটা এখন আপ টু 30 বিলিয়ন প্লাস, যেটা আমরা 5 বিলিয়ন লোনের জন্য আইএমএর কাছে আমরা ধর্ণা ধরি, আর সেখানে আমরা 30 বিলিয়ন ইয়ারলি দিতেছি, যেটা কোনো ফেরত দিতে হবে না, যেটা দেশের জন্যই কাজ করবে। তো এটা আমাদের জন্য অনেক বড়। এটাকে 40+50 বিলিয়নে নেওয়া সম্ভব যদি আমাদের সরকার আরও কিছু প্রবাসীদের, আমি তো মিডল ইস্টে গেছি বা অনেক দেশে, অনেকে জানেই না বৈধ অবৈধ কি, সেখানে আমাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, তাদেরকে ওই অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াই দিতে হবে। এই কথায় আমি যদি যাই ইকরাম ভাই, সেটা হচ্ছে আমাদের যে সরকার হয়তো অনেক সার্ভিস আমাদের জন্য রেখেছেন, কিন্তু অ্যাজ এ নন রেজিডেন্ট বাংলাদেশি বিদেশের মাটিতে বসে আমি কিন্তু জানতেছি না, সুযোগ সুবিধাগুলো জানতেছি না। এদেশে আপনি যদি দেখেন যে কোনো সার্ভিস প্রোভাইডার, NHS বলেন অথবা অন্য কোনো সংস্থা বলেন, দেখবেন যে রাস্তায় রাস্তায় সেমিনারে ওদের একটা টেবিল নিয়ে বসে এবং একটা ব্যানার দেয়, ওরা বোর্ড আমাদেরকে সচেতন করার চেষ্টা করে, দেখায় যায় ওদের সার্ভিসগুলো কি কি। এই হিসেবে আমার মনে হয়, আমি জানি ব্যক্তিগতভাবে এটা মানে সরকারের তো অনেক কিছু আছে। ধরেন বা আমরা প্রবাসীরা যে বৈধভাবে যদি টাকা পাঠায় বাংলাদেশে, তাহলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স লাগে না। আপনি এই যে আপনি একটা বিল্ডিং করবেন, যে কোনো অ্যাসেট করবেন, সেখানে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, আপনাকে ট্যাক্স ফ্রি আপনি করতে পারছেন। এই জিনিসটা অনেক প্রবাসী জানি না, আমি নিজেই তো জানি না। তো ঘটনা হচ্ছে যে এই যে এটা একটা তো হচ্ছে যে রেমিটেন্স রিলেটেড, আর আরেকটা হচ্ছে যে সার্ভিস রিলেটেড। আমি যেভাবে বলছিলাম যে আপনি বহির্বিশ্বের অনেক দেশে দেখবেন অনেক ভালো ভালো স্থাপনাগুলো আমাদের বাংলাদেশিরা ডিজাইন করতেছেন। হ্যাঁ, অনেক বড় বড় বিজনেসের কনসালটেন্ট হিসাবে ওনাদেরকে নিয়োগ করা হচ্ছে। আমাদের এই যে ট্যালেন্টেড মানুষগুলো, এগুলাকে তো আসলে বাংলাদেশ সরকার, মানে ইংরেজি একটা সুন্দর শব্দ আছে ট্যালেন্ট হান্টিং, যে খুঁজে বের করা বা খুঁজে তাকে কাজে লাগানো নিজের প্রয়োজনে, তার প্রয়োজনে, এগুলো কিন্তু আসলে একটু কম হচ্ছে আমার মনে হয়। হ্যাঁ, এটা আমাদের দেশ কিন্তু এমন একটা সুন্দর জায়গায়, আসলে আমাদের দেশে অনেক উন্নয়ন করা সম্ভব। আজকে দেখেন সিঙ্গাপুরে কিছুই নেই, ওদের কিছুই নেই সার্ভিস ছাড়া, অনলি সার্ভিস, অথচ তারা কত উন্নত শিখরে পৌঁছে গেছে। জি, তো যাই হোক, এখন সম্মানিত দর্শক কিন্তু আপনারা কথা শুনছেন আমাদের ইকরাম ফারাজি ভাইয়ের, আর ফয়সাল ভাই যদি আসেন আবার ওনাকে জুমে পাওয়া যায়, আমরা ওনার থেকেও কিছু শুনবো। আপনারাও সম্মানিত দর্শক কিন্তু আপনারাও যদি চান, আপনারা এই টেলিফোন নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা ডায়াল করে আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন, আপনাদের এক্সপেকটেশন কি সেটাও শেয়ার করতে পারবেন। আমরা যদি ফয়সাল আলম ভাইয়ের কাছে যাই, ওনাকে পাওয়া যাবে জুমে, উনি আছেন তো না? জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। তো আমরা যে বললাম যে মানে প্রত্যেকটা জায়গায় তো সুবিধা অসুবিধা এক এক রকম। সৌদি আরবের যে প্রবাসী ভাই বোনেরা আছেন, ওনাদের সুবিধা অসুবিধা, আমরা যারা ইংল্যান্ডের মাটিতে বসে আছে, আমাদের সুবিধা অসুবিধার মধ্যে অনেক পার্থক্য আছে। তো আপনাদের ইটালিতে যারা বসবাস করছেন, আমাদের ইটালির প্রবাসী ভাই বন্ধুদের সুবিধা অসুবিধা নিয়ে, এক্সপেকটেশন নিয়ে একটু কথা শুনি। ওনারা কোন ধরনের সুবিধা আছেন, অসুবিধা আছেন, বা অসুবিধা থাকলে সরকারের কাছ থেকে কোন ধরনের সাহায্য ওনারা বা সহায়তা ওনারা পেতে পারেন বা প্রত্যাশা করেন। সেই জন্যই আপনাকে ব্যাখ্যা করা যে আমাদের দূতাবাসগুলি কোন কোন বিষয়ের সাথে রিলেটেড। আমাদের প্রথমত জানতে হবে
যে আমাদের অসুবিধাগুলি কোথায় এবং আমাদের কি পরিমাণ সক্ষমতা আছে সেই সমস্যাগুলিকে সমাধান করার। সেই জন্যই মূলত দূতাবাসের সেই সমস্ত ডেজিগনেশন গুলো আপনাকে বলা এবং অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণকে জানানো। আমাদের এখানে যারা প্রবাসীরা আছেন সারা পৃথিবীতে 350 মিলিয়ন অভিবাসী আছেন। তার ভিতরে বাংলাদেশি ধরা হয় ধরেন 10 থেকে 13 মিলিয়ন প্রবাসী বাংলাদেশিদেরকে ধরা হয়। আমরা আজও পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের সরকারের কাছ থেকে আমরা জানি না যে ইউকে তে কতজন অভিবাসী আছেন টোটাল, আমরা জানি না ইতালিতে কতজন অভিবাসী থাকছেন বাংলাদেশি, সৌদি আরবিয়াতে কতজন থাকছেন, সোমালিয়াতে কতজন থাকছেন, অ্যাকচুয়াল আমাদের কাছে কোনো রেকর্ড নেই। এটা আমি মনে করি আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত প্রবাসী মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি দূতাবাসের বাংলাদেশের 160টি মিশন বর্তমানে বিদ্যমান, তাদের একটি আমি মনে করব তাদের একটি দায়িত্ব এড়ানোর একটি প্রবণতা এটা খুবই খুবই জরুরি। আমি ইতালিতে বাস করি, আমার জানার অধিকার আছে আমরা টোটাল কতজন বাংলাদেশি এই দেশে বসবাস করতেছি। আমাদের সেই ব্যাপারটা আমরা জানি না, এটা আমাদের জন্য একটি লজ্জাজনক পরিস্থিতি। সারা পৃথিবীব্যাপী সমস্ত দেশের দূতাবাসগুলো জানে তাদের কতজন অভিবাসী কোন দেশে বসবাস করে। যাই হোক, আমাদের এটার দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা এবং পরবর্তী পর্যায়ে যারা আসবেন, আমি মনে করি তাদের এই বিষয়ে নজর দেওয়াটা খুবই খুবই জরুরি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানের এক একটা জায়গার অভিবাসীর সমস্যা এক এক রকম। আমাদের ইতালিতে যেরকম সমস্যার প্রবণতা, ইউকের সমস্যাগুলি সিমিলার নাও হতে পারে, বাট কাছাকাছিও হতে পারে। আমাদের এখানে প্রথমত হচ্ছে আমাদের দূতাবাস থেকে আমাদেরকে এখানে ভাষা শেখার জন্য আমাদের যে সমস্ত এই দেশের ইন্টারনাল গভর্নমেন্ট যে ধরনের চিন্তা ভাবনা এবং আমাদের পিছনে অর্থ ব্যয় করে আমাদেরকে ভাষাতে দক্ষ করার জন্য, আমাদের জীবন মানকে সহজ করার জন্য আমাদের ভাষা জরুরি। বাট আমাদের গভর্নমেন্টের কাছ থেকে, দূতাবাসের কাছ থেকে আমরা সেই ধরনের কোনো উদ্যোগ, সেই ধরনের কোনো তাদের ইচ্ছা আমরা লক্ষ্য করি না, যেটা আমাদের জন্য, প্রবাসীদের জন্য বিশেষ করে আমি মনে করি এটা একটি দুর্ভাগ্যজনক অবস্থা। কারণ আমাদের প্রত্যেকটি প্রবাসীর অর্থায়নে আমাদের পাসপোর্ট রিনিউ, আমাদের নো ভিসা রিকভারেন্ট ফি, আমাদের যে সার্টিফিকেটগুলি, সনদপত্রগুলি তাদের কাছ থেকে নেওয়া হয়, সেগুলির পরিপ্রেক্ষিতে অর্থ দিয়ে তাদের জীবন মান পরিচালিত হয় বিশ্বমানের। সেই ক্ষেত্রে আমি বলবো তাদের আরো অনেক বেশি দায়িত্বশীল হওয়া জরুরি। তাদের আমাদের প্রবাসীদের প্রতি একটি দায়বদ্ধতা নিয়ে তারা এই সমস্ত দেশগুলি, মিশনগুলিতে তারা তাদের জয়েন করে। সেই পরিপ্রেক্ষিতে ফয়সাল ভাই আপনাকে একটু থামাই দিই, আমরা এই ব্যাপারে আরেকটা অনুষ্ঠানে কথা বলছিলাম, একটা পর্যায়ে চলে এসেছিল এরকম যে যারা হাই কমিশনে কাজ করেন ওনাদের ভাবটা এরকম যে আমরা তো 3-4 বছরের জন্য আছি, তারপর তো চলে যাচ্ছি। এই জন্য একটা লোকাল, মনে করেন ইতালিতে আপনাদের অনেক যোগ্য মানুষ আছেন, সেটা কি ইতালিতে যারা রেসিডেন্ট, বাংলাদেশি রেসিডেন্ট আছেন, ওনাদের মধ্য থেকে স্টাফ নিলে কি সেই সমস্যাটার একটু হলেও সমাধান হইতো আপনি মনে করেন? এটা আমার মনে করাতে কিছু যায় আসে না, এটা গভর্নমেন্টের ব্যাপার। এটা গভর্নমেন্ট কাকে নিয়োগ দিবেন এটা একান্তই গভর্নমেন্টের ব্যক্তিগত ইচ্ছা, এবং এটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সেই পরিপূর্ণভাবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটা লিপিবদ্ধ আছে। সুতরাং সেই ব্যাপারে আমি আমার কথা বলতে চাই না। কেন বলতে চাই না সেটা হচ্ছে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অংশ নই, আমি সেই দেশের নাগরিক হিসেবে আমার চাওয়া হচ্ছে যে তাদের সাথে তাদেরকে মনিটরিং করতে হবে, তাদেরকে অন্ততপক্ষে কন্টিনিউয়াসলি যদি তাদের পিছনে ইনভেস্টিগেশন রাখা হয়, তাদের গুণগত মান নেওয়া হয়। আপনি যেই ভদ্রলোক দায়িত্ব আছেন আজকে, তাকে নিয়ে বিচার করলে হবে না। তাকে কেউ খারাপ, সে ইউকে তে যদি হাই কমিশনে থাকে বা আমাদের রোম দূতাবাসে যদি থাকে, তারা বর্তমান চাকরিরত অবস্থায় তাদেরকে কেউ খারাপ বলবে না। তারা চলে যাওয়ার পরে একটা ইনভেস্টিগেশন চালানো যেতে পারে, তাদের গুণগত মান কেমন সেটা রেটিং করা যেতে পারে, যে তাদেরকে মানুষ ফিল করে কিনা, তাদের অ্যাক্টিভিটিস গুলি মানুষ মানে বলে কিনা যে না সে তার গুণগত মান, তার সেবামূলক আচরণটা আমরা আজকে না পেয়ে আমরা খুব ব্যথিত। এটার উপরে রেটিং করে আপনি তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং করাতে পারেন। তবে একটা জিনিস ফয়সাল আমি একটু থামাই দিই, কারণ মনে করেন যে কোনো সার্ভিসেই সার্ভিস কোয়ালিটি মেনটেন করাটা খুব জরুরি, এবং সেটা করতে গেলে কোনো ব্যক্তি বিশেষের না, পুরো সার্ভিসটারই তো আপনার ইভ্যালুয়েট করা দরকার, তাই না? জি, সেই ক্ষেত্রে আপনি এখন আমরা প্রবাসীরা 350 মিলিয়ন প্রবাসী সারা পৃথিবীতে থাকে, 13 মিলিয়ন থেকে 10 মিলিয়ন বাংলাদেশি প্রবাসী সারা পৃথিবীতে থাকে, প্রচুর পরিমাণ অর্থ আমরা পাঠাই।
জি। কিন্তু আমাদের অর্থ নিয়ে তারা খুব গর্ববোধ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কিন্তু আপনি মনে রাখতে হবে, আমি কিন্তু একটি নিরাপদ জায়গা থেকে একটি অনিরাপদ জায়গায় আমার অর্থটাকে প্রেরণ করছি। 75 লক্ষ মানুষ 5টি ব্যাংকের ভিতরে তাদের কষ্টে অর্জিত অর্থ জমা রেখেছিল। সেই অর্থ তারা আজকে ফেরত পাচ্ছে না। তাদের প্রচুর পরিমাণ অর্থের কারণে মানুষ ঔষধ কিনতে পারতেছে না। মানুষ তার পেনশনের টাকা দিয়ে তার কষ্টে অর্জিত অর্থ তার বাবার জন্য এফডিআর করে রেখেছিল, সেই অর্থ দিয়ে তাদের পরিবার চলতো, আজকে তারা দিতে পারতেছে না। কল দেখাচ্ছে কি, বিগত দিনের সরকারের কাছ থেকে একটি অংশ, তাদের একটি কোম্পানি বা তাদের একটি বন্ধুসুলভ কোম্পানি এখানে অর্থ আত্মসাৎ করেছে। কিন্তু আমি তো ওই গভর্নমেন্ট থেকে টাকা রাখি না, আমি বাংলাদেশ থেকে টাকা রাখছি, আমি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা রাখছি, আমি টাকা রাখছি বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত একটি ব্যাংকে। সুতরাং আমার অর্থ কেন আমাকে পেতে এ ধরনের অনীহা, এই ধরনের অপারগতা, এই ধরনের অনিচ্ছার ভিতরে পেতে হবে? এটা ভালো একটা পয়েন্ট বলছেন ফয়সাল ভাই, কারণ যে আমরা যারা প্রবাসী, আপনি যে কথাটা খুব সুন্দরভাবে মানে ফুটিয়ে তুলেছেন, সেটা হচ্ছে আমরা যেই জায়গাটা টাকা দিচ্ছি, টাকা রাখছি, সেটা তো সেফ না, সিকিউর না। তো এসব ক্ষেত্রে তো আমি আমাদের ইকরাম ভাই অনেকক্ষণ যাবত তাকিয়ে আছেন, ওনার একটু কথা শুনি। কথা হচ্ছে যে আপনার যে এই সরকারের পক্ষ থেকে কি কোনো ধরনের গ্যারান্টি বা ওয়ারেন্টি দেয়া যায় না যে প্রবাসীদের টাকাটা সেফ থাকবে? না, এটাই যেটা আমাদের ফয়সাল ভাই বলছে, আসলে এটা আমাদের জন্য আসলেই দুঃখজনক। কারণ যেই দেশের টাকা পাঠাইলে আমাদের, আপনারা জানেন ফয়সাল সাহেব ইটালিতে আছে, ইটালিতে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশি ব্যাংকের একটা ব্রাঞ্চ ছিল। তারা বেশ কিছু টাকা রেমিটেন্স পাঠাইয়া সেই টাকাগুলা তাদেরকে পৌঁছাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থা আমি, আবার ওই এনআরবি রেমিটেন্স কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমার কাছেও অ্যাপ্লিকেশনটা চলে আসছিল। তখন আমরা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকও যোগাযোগ করছি, তারপরে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করছি। যারা প্রবাসীরা বৈধভাবে টাকাটা পাঠাইছে, এটা তাদের দোষ কি? তাদের ব্যাংক দেউলিয়া হইলে সেটা তো ডিপেন্ড করবে বাংলাদেশ সরকার যে দায়িত্বে আছে। যারা যখন দায়িত্বে থাকে তাদেরই দায়িত্ব যে এই প্রবাসীদের অর্থ বৈধভাবে পাঠাইছে সেই টাকাটা ইনসিকিউর করা। সেই ক্ষেত্রে অনেকগুলি প্রবাসীদের টাকা তারা এখনো পাচ্ছে না। এটা নিয়ে এটা আসলেই আমাদের দুর্ভাগ্য মনে করি। এটাকে আমাদের উচিত, আমাদের এই প্রবাস বান্ধব, সব সরকারই বলতেছে আমরা প্রবাস বান্ধব, কিন্তু বাস্তবে তাদেরকে প্রবাস বান্ধবের নমুনা দেখাইতে হবে। আজকে 30 বিলিয়ন আমরা 2025 সালে দিয়েছি, সেখানে আজকে যদি ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে সহায়তা না করা হয় তাহলে তো সেটা অনেকেই সেই সৎসাহস বা উৎসাহটা হারিয়ে ফেলবে। আচ্ছা, ঠিক আছে ফয়সাল ভাই, আমরা আপনার কাছে আবার আসছি। আমাদের প্রোগ্রামের একেবারে শেষের দিকে চলে এসেছি ফয়সাল ভাই। আপনাকে প্রথম থেকে পেলে আরো সুন্দর সুন্দর কথা শুনতে পারতাম। ফয়সাল ভাই, আমরা একেবারে বিদায় নিয়ে নেব। একটা মিনিটে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা 2025 সালে এসে আমরা প্রচুর পরিমাণ অবৈধ পথে অভিবাসী আসছি, সেটা বন্ধ করতে হবে। এটার প্রতি আমাদের সরকারের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, আমাদের ইউরোপীয় ইউনিয়ন 2025 সালে ব্রাকের সাথে একটি চুক্তিবদ্ধ হয়েছে, যারা ইউরোপের নদীপথে আসার অনিচ্ছা এবং এখান থেকে ফেরত যাবে তাদেরকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য তাদের কাছ থেকে একটি বড় অঙ্কের অর্থ দিয়ে তাদেরকে পুনর্বাসন করা হবে। এবং আমি মনে করি এটার ব্যাপারে ইউকে এবং আমরা ইউরোপীয় প্রবাসী যারা আছি সকলকে একটি সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে তাদেরকে এই সমুদ্র পথে আসার প্রবণতা থেকে তাদেরকে বলতে হবে। এবং তারা যারা বাংলাদেশে চলে গেছে অলরেডি, তাদেরকে বলতে হবে ব্রাকের কাছ থেকে এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে তারা যেন বাংলাদেশের মাটিতে কোনো একটা ছোট কিছু করে, অন্তত পক্ষে সেখানে ভালো থাকে, অন্তত পক্ষে আবার পুনরায় তারা যেন সমুদ্র পথের যাত্রা পথটাকে বেছে না নেয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইয়া। ফয়সাল ভাই, আমাদের সম্মানিত ফয়সাল ভাই শুধু ইটালি থেকে আমাদের সাথে সম্মানিত দর্শকদের সাথে কথা বললেন। তো এখন আমাদের প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ইকরাম ফারাজি ভাইয়ের কাছ থেকে 1 মিনিটে আমাদের দর্শকদের সাথে কিছু কথা বলবেন আপনি। হ্যাঁ, প্রবাসীদেরকে বলবো যে শত হইল আমরা প্রবাসী, আমরা আমাদের দেশকে ভালোবাসি,
আমরা আমাদের দেশের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে ভালোবাসি বিদায় আমরা বৈধভাবে টাকা পাঠাই। আমরা এটা আমরা কন্টিনিউ করব এবং আমরা যে কোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকব এবং দেশ উন্নয়নের জন্য কাজ করব। আর দেশের যারাই সরকার আছে এবং যারা আসবে তাদেরকে বলবো আপনারা প্রস্তুতি না, বাস্তবে প্রবাসীদের সাথে সুলভ ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন, প্রবাসীদের অধিকার বাস্তবে পালন করুন, তাহলে দেশও উন্নত হবে, প্রবাসীরও উন্নত হবে। আমাদের সেভ এবং সিকিউর অবস্থানে যেন বাংলাদেশে প্রবাসীরা থাকতে পারে সেই নিয়ে আপনারা কাজ করুন। ধন্যবাদ ইকরাম ফারাজি ভাই এবং ধন্যবাদ ফয়সাল আলম ভাই। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যেখান থেকে আমাদের সাথে ছিলেন, আপনারা আমাদেরকে সঙ্গ দিলেন, আমাদের এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পরিশেষে একটা কথা আমরা বলবো, হাজার হলেও দেশ আমার, অন্তরে আমরা বাংলাদেশকে লালন করি, বাংলাদেশকে ধারণ করি। বাংলাদেশের সরকারের যেসব ছোটোখাটো শর্টকামিংসগুলো আছে সেগুলো আমরা উপেক্ষা করব। সরকারকে অনুরোধ করব সার্ভিসগুলো যেন আমাদের কমিউনিটির মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। আর আমরাও যারা সচেতন নাগরিক হিসাবে আমরা আছি, আমাদের দায়িত্ব থাকবে একে অন্যকে আরেকটু বেশি সচেতন করা, কিভাবে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমরা নিতে পারি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে শুভরাত্রি জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।